হ্যাঁ, এশিয়ান ড্রামার কথা বলেছিলাম। এশিয়ান ড্রামা হচ্ছে একটা খুবই আসলে ইম্পর্টেন্ট ডকুমেন্ট। এটা মিনার গুলজার নামের একজন উনি লিখেছেন। তো ওর এই বইটা ওই হচ্ছে একজন মানে কি বলবো যে নোবেল প্রাইজ ওনার, নোবেল লরিট। তো ওই ডকুমেন্টটা লিখেছে ও এশিয়ান ড্রামা বলেছে, কিন্তু বইটা কিন্তু ড্রামার বই না। এটা কিসের বই? ইকোনমিক্স। ইকোনমিক্সের বই। ইকোনমিক্স না। তো এরকম আসলে অনেক টাইটেল পাবা যে টাইটেল গুলো ডকুমেন্টের সাবজেক্টকে রিফ্লেক্ট করে না। তখন যারা ক্যাটালগিং করে বা বইয়ের যে বিবলিওগ্রাফি তৈরির সময় যখন আমাদের আহ বিষয়বস্তুটা আগে নির্ধারণ করে নিতে হয়, তখন ভিতরে কন্টেন্ট পড়ে বা ভূমিকা পড়ে বা প্রিফেস পড়ে সাবজেক্টটাকে নির্ধারণ করতে হয়। তো 2-3 শব্দে বইয়ের বিষয়বস্তুকে তোমার তুলে আনতে হবে। ঠিক আছে? তো যেমন এশিয়ান ড্রামা, এই বইয়ের বিষয়বস্তু হচ্ছে ইকোনমিক্স। কোথাকার ইকোনমিক্স? এশিয়ান। ঠিক আছে? এই দুইটা হলো, এই দুইটা মূল, এই দুইটা টার্ম এই পুরো বিষয়টাকে কি এই বইয়ের বিষয়টাকে রিফ্লেক্ট করে। ঠিক আছে? তো এরকম লাইব্রেরিয়ান যারা বা লাইব্রেরিতে যারা কাজ করে, ডকুমেন্ট যারা হ্যান্ডেল করে বা বিবলিওগ্রাফি যারা তৈরি করে, তারা প্রথমে ডকুমেন্টের সাবজেক্টটাকে আগে কি করতে হয়? নির্ধারণ করতে হয়। কয়েকটা শব্দে তাকে সাবজেক্টটা তৈরি করতে হয় একটা ডকুমেন্টের। আবার অনেক লম্বা একটা টাইটেল, এত লম্বা টাইটেল তো ক্যাটালগের মধ্যে আনা যাবে না, যাবে? না ও লম্বা টাইটেল বা ডিসেপটিভ টাইটেল থেকে ডকুমেন্টকে রিলিজ দিয়ে ঠিক আছে? তো লম্বা টাইটেল বা ডিসক্রিপটিভ টাইটেলকে আমরা আসলে কি করে ফেলি, একদম শর্ট ফরম্যাটে নিয়ে আসি। একেবারেই স্পেসিফিক সাবজেক্ট মানে ডকুমেন্টের স্পেসিফিক যে সাবজেক্ট নিয়ে কথা বলা হয়েছে সেই সাবজেক্টকে আসলে উপস্থাপন করানোর মতো উপযোগী করে কিছু টার্ম সিলেকশন করা হয় এবং সেই টার্মগুলোকে জোড়া দিয়ে টাইটেল মতো একটা স্ট্রিং তৈরি করা হয়, যেটাকে বলা হয় সাবজেক্ট হেডিং। সাবজেক্ট হেডিং বলা হচ্ছে একটা শব্দ, গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট রিফ্লেক্ট দ্য কন্টেন্ট অফ এ ডকুমেন্ট। ঠিক আছে? এখন সাবজেক্ট হেডিং কি হবে এটা কিন্তু যারা ক্যাটালগার বা বিবলিওগ্রাফার আছে তাদের একার পক্ষে করা সম্ভব নয়। তো সাবজেক্ট হেডিং কি হবে এটা তোমাকে হেল্প করার জন্য বিভিন্ন সাবজেক্ট হেডিং লিস্ট আছে। সেই লিস্ট গুলোর নামও তোমাদেরকে আমি বলেছি। শেয়ার্স লিস্ট অফ সাবজেক্ট হেডিং। সিয়ার্স লিস্ট, তারপর অফ সাবজেক্ট হেডিং এটা হচ্ছে জেনারেল, কিন্তু বিষয় ভিত্তিক অনেক সাবজেক্ট মেডিকেলের মেশ হ্যাঁ বলো। মেশ, মেশ আছে। আর কি আছে? লাইব্রেরি অফ কংগ্রেস লেশ সাবজেক্ট আছে হেডিং। মানে LECH কংগ্রেসের টার্ম। হ্যাঁ, লাইব্রেরি অফ কংগ্রেস সাবজেক্ট হেডিং। হুম, ম্যাম, বলো। আইটেমস অফ ইনফরমেশন বলতে কি বোঝায়? বিবলিওগ্রাফিক ইনফরমেশন। ওইটা তুমি যে প্রত্যেকটা ডকুমেন্টের এন্ট্রি তৈরি করবা, এই এন্ট্রিতে কি কি তথ্য তুমি দিবা, সেটা হলো আইটেমস অফ ওকে ম্যাম। ইনফরমেশন। অথরের নাম আছে, টাইটেল আছে, তারপরে কবে পাবলিশ হলো, পাবলিকেশন ইয়ার আছে, পাবলিশার কে, তারপরে ধরো তুমি কোন জায়গা থেকে পাবলিশ হলো। এগুলো হলো ভাইটাল ইনফরমেশন ডকুমেন্টের, এগুলো হচ্ছে আইটেমস অফ তার মানে ম্যাম ইনফরমেশন। আইটেম গুলো দিয়েই এন্ট্রি তৈরি হয়। হ্যাঁ, প্রত্যেকটা ডকুমেন্টের জন্য তুমি কমন কিছু আইটেমের সিদ্ধান্ত আগেই নিয়ে নিবে যে তুমি প্রত্যেকটা ডকুমেন্টে যখন এন্ট্রি তৈরি করবে তখন ওখানে কি কি ইনফরমেশন তুমি রাখবে এবং সাথে সাথে কিভাবে রাখবে, অ্যারেঞ্জমেন্টটা কেমন হবে। বুঝতে পেরেছো? জি ম্যাম, বুঝছি। হ্যালো, সাবজেক্ট হেডিং বুঝতে পেরেছো? ম্যাম আমি বলতে চাচ্ছিলাম কম্পাইলেশনের ক্ষেত্রে সাবজেক্ট হেডিংটা মানে ওই সার্চ ফর ডকুমেন্ট, ওখানে লেখা আছে মানে ইউ শুড প্রিপেয়ার এ লিস্ট অফ সাবজেক্ট হেডিং ডকুমেন্ট সার্চ করার জন্য। সাবজেক্ট হেডিং এখানেও আছে, আরেক জায়গায়ও আছে। দেখো সাবজেক্ট অ্যালফাবেটিক্যাল একটা অ্যারেঞ্জমেন্ট আছে না? জি ম্যাম। ওখানেও কিন্তু আমি সাবজেক্ট হেডিং এর কথা বলেছি। একটা হচ্ছে একটা হচ্ছে এই একটা হচ্ছে ক্লাসিফাইড, একটা হচ্ছে অ্যালফাবেটিক ও ক্লাস, আরেকটা হচ্ছে সাবজেক্ট অ্যালফাবেটিক্যাল। এই যে দেখা যাচ্ছে, দেখো এই যে দেখো হাইফেন দিয়ে যে দুটো শব্দকে জোড়া দেওয়া হয়েছে, এটা হচ্ছে একটা সাবজেক্ট হেডিং।
তো তুমি যদি সাবজেক্ট হেডিং দিয়ে বিবলিওগ্রাফি তৈরি করতে চাও তাহলে তোমাকে প্রথমে প্রত্যেকটা ডকুমেন্টের সাবজেক্ট হেডিং তৈরি করতে হবে। যে টাইটেল, বড় বড় টাইটেল দিতে চাও না, তুমি টাইটেলের জায়গায় সাবজেক্ট হেডিং দিতে চাও, ঠিক আছে? তো সাবজেক্ট হেডিং দিতে গেলে ধরো এটা ইকোনমিক্স এর বই, তো ইকোনমিক্স একটা ভাস্ট বিষয়। তো এখানের মধ্যে আরো ছোট ছোট অনেক বিষয় আছে না, মাইক্রো লেভেলে ইকোনমিক্স কাজ করে না? তো ইকোনমিক্স কি ধরনের ইকোনমিক্স? এটা ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স। ইকোনমিক্স কি ধরনের? এটা লেবার ইকোনমিক্স। ইকোনমিক্স কি ধরনের? এটা ল্যান্ড ইকোনমিক্স। তারপরে ল্যান্ড ইকোনমিক্স কে যদি আরো বেশি ইয়ে করতে চাও তাহলে ইকোনমিক্স ল্যান্ড, এটা হচ্ছে প্রাইভেট ল্যান্ড, পাবলিক ল্যান্ড। এরকম করে পুরো ডকুমেন্টের টাইটেলটাকে তুমি শর্ট ফরম্যাটে নিয়ে আসবা, এবং শর্ট ফরম্যাটে নিয়ে আসাটাই হচ্ছে যে ফরম্যাটটা তুমি শর্ট যে ফরম্যাটটা সেটা হচ্ছে সাবজেক্ট হেডিং। এটা একটা শব্দের হতে পারে বা গ্রুপ অফ ওয়ার্ডস হতে পারে, যেটা তোমার ডকুমেন্টের ফুল কনটেক্সটকে রিফ্লেক্ট করবে, ঠিক আছে? জি ম্যাম। সাবজেক্ট হেডিং ক্লিয়ার? জি ম্যাম। তো সাবজেক্ট হেডিং তৈরি করার কলা কৌশল অনেক অনেক স্ট্র্যাটেজিস আছে। বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকম সাবজেক্ট হেডিং তৈরি করতে হয়, বিভিন্ন টপিক তার সাথে জোড়া দিতে হয়, এরিয়া জোড়া দিতে হয়, সময় জোড়া দিতে হয়, মাইক্রো সাবজেক্ট জোড়া দিতে হয়। তো এত স্ট্র্যাটেজিস একজন মানুষের মাথায় রেখে দেওয়া সম্ভব না। হাজার হাজার সাবজেক্ট, তাদের হাজার হাজার মাইক্রো মানে লেভেলে কাজ হয়, মাইক্রো টাইটেলস আছে। তো এইগুলো স্ট্র্যাটেজিস যে মনে রাখার দরকার নাই, তোমাদেরকে হেল্প করার জন্য দেয়ার আর এইডস এন্ড গাইড। সাবজেক্ট হেডিং ডিটারমিনেশনের জন্য দেয়ার আর এইড, যেগুলোকে আমরা বলি সাবজেক্ট হেডিং লিস্ট, ঠিক আছে? তো সাবজেক্ট হেডিং লিস্ট আবার দুই রকমের আছে, একটা হচ্ছে বিষয়ভিত্তিক আর একটা হচ্ছে জেনারেল, ঠিক আছে? জেনারেল হচ্ছে যেখানে সব বিষয়ে সাবজেক্ট হেডিং তৈরি করার জন্য সাধারণ কিছু নিয়মাবলী উল্লেখ করা হয়, সেটার এক্সাম্পল হচ্ছে শেয়ার লিস্ট অফ সাবজেক্ট হেডিং। আর বিষয় ভিত্তিক হচ্ছে যেমন তোমার ধরো মেশ, এটা হচ্ছে মেডিকেল সায়েন্সের ডকুমেন্টের জন্য তুমি কিভাবে সাবজেক্ট হেডিং তৈরি করবে তার নীতিমালা বলে দেয়া আছে, ঠিক আছে? জি ম্যাম। মেশটা কিভাবে লেখে আমাকে কেউ বলতে পারবে? মেশ এটা ভাইবাতে ধরবে তোমাকে। এম ক্যাপিটাল, এটা হচ্ছে এম এম স্মল ক্যাপিটাল লেটার, হবে, এটা এস এইচ ক্যাপিটাল। স্মল লেটার হবে, হবে। মানে মেডিকেল কে এম ই দিয়ে মেডিকেল, আর সাবজেক্ট হেডিং সেই দুটো হচ্ছে ক্যাপিটাল। এস ওকে এইচ। জি ম্যাম। ওকে, এরকম আরো অনেক সাবজেক্ট হেডিং আছে, এগ্রিকালচারের আছে, জিওগ্রাফির আছে, সব সাবজেক্টের আলাদা আলাদা সাবজেক্ট হেডিং আছে। তবে বেশি আমরা যেটা নিয়ে আসলে প্রচলিত শেয়ার লিস্ট অফ সাবজেক্ট হেডিং, এটা আমরা লাইব্রেরিতে ইউজ করে থাকি সাধারণত। আর যারা মেডিকেল লাইব্রেরি মেশ ইউজ করে থাকে, আর কি বলবো যে লাইব্রেরি অফ কংগ্রেস স্পেশালি তাদের লাইব্রেরির জন্য তৈরি করেছে লাইব্রেরি অফ কংগ্রেস সাবজেক্ট হেডিং এলসিএসএইচ বলি আমরা এটাকে, এলসিএসএইচ। ওকে, জি ম্যাম। বলো আর কোনো প্রশ্ন? এখন আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে লাইব্রেরি অফ কংগ্রেস সাবজেক্ট হেডিং কি বা সাবজেক্ট হেডিং কি, কেউ কি আমাকে ডিফাইন করতে পারবে যারা এক্সাম দাওনি তাদের মধ্যে থেকে? যারা এক্সাম দাওনি, আমি কি কল করব? মোহাম্মদ আব্দুল্লাহ 4601 আছো? তুমি কি বুঝতে পেরেছো সাবজেক্ট হেডিং কি? হোয়াট ইজ সাবজেক্ট হেডিং? ম্যাম আসলে যে আগে তো কখনো মানে ক্লাসগুলো করা হয়নি বা পড়া হয়নি, তো কাল থেকে আমি পড়তেছি, তো আমি এগুলো মানে কনসেপ্টটা নেওয়ার জন্য ক্লাসটা করতেছি, তো এখান থেকে আস্তে আস্তে বুঝতে পারতেছি। তো আবার মানে আবার যদি একটু রিপিট করতে পারি, পড়তে পারি, তাহলে হয়তো বা বুঝতে পারবো বা বলতে পারবো। আগে কেন ক্লাস করো নাই? আর তখন মানে ক্লাস করা অ্যাক্সেসিবল মেটেরিয়াল ছিল না আমার। আচ্ছা, জি ম্যাম। এগুলো খুবই টেকনিক্যাল বিষয়, তো তাহলে তুমি মানে আমি জানি না তোমাকে আমি 5 মার্কস কিসের উপর ভিত্তি করে দিব? তুমি যদি না করতে পারো, তুমি যে ক্লাসে অ্যাটেন্ড করতে না পারো। আমার তো ম্যাম এগুলো ভিডিওগ্রাফি বিষয় এটা একটু কনসেপ্টই ছিল না। আচ্ছা, মানে ইভেন ভিডিওগ্রাফি কি জিনিস এটা বলতে পারবে? মানে আমি যখন মানে আজকে যেমন ক্লাসটা ছিল ম্যাম হচ্ছে টাইপ অফ বিবলিওগ্রাফিস, তো এখানে যেটা ছিল যে আমি আসলে বিবলিওগ্রাফি সম্পর্কে জানতাম না, তো কাল থেকে সেজন্য এই বিষয়ে আমি জানার চেষ্টা করতেছিলাম। তো আমি বিবলিওগ্রাফি বলতে পারবো ম্যাম। বলো। Bibliography is a listing of documents where include books, materials, serial, etc. লিস্ট অফ ডকুমেন্ট। জি।
জি ম্যাম। তুমি কি একটা এক্সাম্পল দিতে পারবে বিবলিওগ্রাফি, যে এটা একটা বিবলিওগ্রাফি? ম্যাম যেমন বিবলিওগ্রাফি যেমন হচ্ছে ম্যাম আপনার অ্যানালাইটিক বিবলিওগ্রাফি আবার হচ্ছে না, আপনার এটা হিস্ট্রিক্যাল। বিবলিওগ্রাফির ধরন, কিন্তু বিবলিওগ্রাফি একটা একটা ডকুমেন্ট ইটসেলফ ইজ এ ডকুমেন্ট। বিভিন্ন বিবলিওগ্রাফি আছে, বলো যে এটা একটা বিবলিওগ্রাফি। আপনার যেমন পাবলিশ প্রিন্টেড করা বা পাবলিশার আপনার হচ্ছে না 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 না, ওটা তো ধরো অনেকগুলো ডকুমেন্টের লিস্টকে ইনক্লুড করে একটা বিবলিওগ্রাফি পাবলিশ হয়েছে, এরকম একটা পাবলিশ বিবলিওগ্রাফির নাম বলতে পারবে কিনা? যেমন আপনার হচ্ছে পার্সেনিয়া, বিবলিওগ্রাফি অফ পার্সেনিয়া। বিবলিওগ্রাফিয়া প্যারিসিনা, এটা হচ্ছে একটা বিবলিওগ্রাফি। জি এটা ম্যাম। তো খুব এনশিয়েন্ট একটা বিবলিওগ্রাফি, একদম মডার্ন টাইপ বিবলিওগ্রাফি বলতে পারবে? ম্যাম এখন এই পর্যন্ত আসতে পারিনি, মানে আমি কাল থেকে আচ্ছা, এই যে চেষ্টা করছি। ন্যাশনাল বিবলিওগ্রাফি আমরা বলছি, ন্যাশনাল বিবলিওগ্রাফি একটা মডার্ন ন্যাশনাল বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফি গুলো ম্যাম হচ্ছে একটা দেশের ভিতরেই থাকবে, দেশের হ্যাঁ, তো ওই দেশের আমাদের ভাষার দেশেরও, মাধ্যমে। হ্যাঁ আমি সেটাই জানতে চাচ্ছি, আমাদের দেশেরও একটা ন্যাশনাল বিবলিওগ্রাফি আছে। আমাদের ন্যাশনাল লাইব্রেরির নাম শুনেছো তোমরা? বিভিন্ন টাইপস অফ লাইব্রেরিতে তোমরা ন্যাশনাল লাইব্রেরির নাম শুনেছো? ন্যাশনাল লাইব্রেরির কার্যাবলী শুনেছো, এবং ন্যাশনাল লাইব্রেরির অন্যতম কাজ হচ্ছে ন্যাশনাল বিবলিওগ্রাফি প্রণয়ন করা। জি ম্যাম। ঠিক আছে? তো সেই ন্যাশনাল বিবলিওগ্রাফিটা একটা হচ্ছে মডার্ন বিবলিওগ্রাফি। ঠিক আছে? তোমাকে আমি জি ম্যাম। জিজ্ঞেস করছি মডার্ন, অথবা তুমি ট্রেড বিবলিওগ্রাফির কথা বলতে পারো। বিভিন্ন প্রকাশক যারা আছে তাদের যে প্রকাশিত ডকুমেন্ট তার একটা লিস্ট তাদের কাছে থাকে। ঠিক আছে? জি ম্যাম। বিভিন্ন প্রকাশক, বিভিন্ন বাইরের বিশ্বের নামি দামি প্রকাশক দেখা যায় তাদের প্রকাশনার তালিকা তৈরি করে, এবং সেই তালিকাগুলো তারা বিভিন্ন লাইব্রেরিকে সৌজন্য কপি নেয়, যাতে লাইব্রেরিগুলো সেগুলো সার্চ করে তাদের ডকুমেন্ট সিলেক্ট করতে পারে। ঠিক আছে? জি তো ম্যাম। বিভিন্ন প্রকাশক যারা আছে তাদের যে বিবলিওগ্রাফি, সেগুলো হচ্ছে ট্রেড বিবলিওগ্রাফি। এগুলোই হচ্ছে এক্সাম্পলস অফ বিবলিওগ্রাফি। ওকে? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, তারপরে ঠিক আছে, থ্যাংক ইউ আব্দুল্লাহ, তুমি ভালো। তাও সাকিব হোসেন কি আছো? 46-2। আর কেউ বলতে চাইলে বলো যে ম্যাম আমি এক্সামটা দিতে চাই, কারণ আমার আসলে তো টাইম লিমিটেড। আমরা তো আলোচনা করলাম, আর তোমাদের প্রবলেম এখনো থাকলে সেটাও বলতে পারো না। 46-2 ক্লাস করছে না। 46-3 মোহাম্মদ নাজির উদ্দিন আছো? 46-3, আচ্ছা নাই। 46-5 আছো? মুস্তাফিজুর রহমান? 46-5। 46-4 ম্যাম, হ্যাঁ 46-4 উসমান গনি আছে। হ্যাঁ, না 4 তো গতকালকে হয়েছে তোমার। জি ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম 4616 ম্যাম, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম আমরা যখন একটা সাবজেক্ট হেডিং তৈরি করব তখন হচ্ছে ম্যাম, ধরেন সাবজেক্ট হেডিং একটা নির্দিষ্ট নাম দেয়, যেমন এশিয়ান ড্রামা, আমরা একটা ইকোনমিক্স ক্যাটাগরি সাবজেক্ট হেডিং দিলাম। তো ম্যাম যারা রিসার্চার লাইব্রেরিতে যাবে, সাবজেক্ট হেডিংটা কি ধরেন ইকোনমিক্স এর আন্ডার ইয়ে আছে, ওইটার মধ্যে এশিয়ান ড্রামাটা পাবে? মানে যারা সাবজেক্ট হেডিংটা তৈরি করবে হ্যাঁ তারা। হ্যাঁ, পাবে পাবে পাবে। আমি সাবজেক্ট হেডিং দেওয়ার সাথে সাথে টাইটেলটাও রাখবো। ম্যাম যারা সাবজেক্ট হেডিংটা তৈরি করবে, ধরেন আমি সাবজেক্ট হেডিংটা সম্পর্কে অজ্ঞাত বা বুঝলাম না ওইটা আসলেও ইকোনমিক্স ফিল্ডের কিনা, তাহলে ম্যাম এটা কি সমস্যা হতে পারে নাকি হচ্ছে ম্যাম এটা না, আমি বলি, সহজভাবে তুমি হেডিং? যেটা ভাবছো যে এশিয়ান ড্রামা, এটা যে ইকোনমিক্স এর বই, এটাই তো অনেকে জানবে না, জানবে? না ম্যাম, তুমি ইকোনমিক্স এরই অনেকে হয়তো জানবে না এটা ইকোনমিক্স এর বই, সেটাই। যারা নতুন গবেষণা এসেছে। তো তাদেরকে সুবিধা দেওয়ার জন্য ওই ডকুমেন্টের জন্য আমি একটা সাবজেক্ট হেডিং তৈরি করবো, যে এটার মূল সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স এবং এরিয়াটা হচ্ছে এশিয়া। তখন আমি লিখে দিব ইকোনমিক্স হাইফেন এশিয়া। এশিয়ার ইকোনমিক্স নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে? আরেকটা বিষয় তুমি যেটা বলছো, যারা গবেষক আছে তারা যদি অজ্ঞ হয়, গবেষকরা কখনোই অজ্ঞ নয়। এই যে ক্লাসিফিকেশন, এই যে অ্যারেঞ্জমেন্ট, এই যে সাবজেক্ট হেডিং, এগুলো তারা জানে, খুব ভালোভাবে জানে। জি ম্যাম, ওইটাই খুব বলতেছি মানে হ্যাঁ, তারা খুব যদি এটা না। ভালোভাবে জানে। তাদেরকে যারা বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ে যারা গবেষক, যারা প্রফেসর যারা আছেন, তারা কিন্তু আমাদের সাবজেক্টের অনেক কিছু খুব ভালো জানে, কারণ তার গবেষণার সাবজেক্ট সাথে হেডিং এ কি তাকে কোনো জানতে পাবলিশ হবে। হয় নাকি, যে মানে বা হচ্ছে সাবজেক্ট হেডিংটা যে খুঁজতে যেয়ে জানে নাকি হচ্ছে মানে এগুলা পাবলিশ করা হয় সাবজেক্ট হেডিং গুলা? না, সে তো বিবলিওগ্রাফি সার্চ করে, ওখানে সে সাবজেক্ট হেডিং খুঁজে খুঁজে পেয়ে যায়। বিভিন্ন ইন্ডেক্সে সাবজেক্ট হেডিং অ্যাড করা থাকে। ঠিক আছে? কিওয়ার্ডস আমরা বলি না,
জি ম্যাম। একটা দেখবা যে রিসার্চ আর্টিকেলে কিওয়ার্ড থাকে, কিওয়ার্ড মানেই হচ্ছে কতগুলো সাবজেক্ট হেডিং, যেটাকে আমরা বলি ডেসক্রিপ্টর, ঠিক আছে? তো রিসার্চাররা আসলে এত কিছু বোঝে না, তারা একটা বিবলিওগ্রাফি সার্চ করে, তারা একটা ইন্ডেক্স সার্চ করে দেখে তার বিষয়ে কি কি সাবজেক্ট ডকুমেন্ট আছে। কিন্তু মূল কাজটা হচ্ছে লাইব্রেরিয়ানের, সে হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টের টাইটেল অ্যানালিসিস করে মূল যে আলোচ্য বিষয়, হ্যাঁ মূল যে আলোচ্য বিষয় সেটাকে সাবজেক্ট হেডিং এর মাধ্যমে রিফ্লেক্ট করানোর চেষ্টা করে। এক্ষেত্রে লাইব্রেরিয়ান নিজের মন গড়া কোনো কিছু দিয়ে সাবজেক্ট হেডিং তৈরি করে না, তাকে কিছু সহায়ক গ্রন্থ হেল্প করে, যেগুলোকে আমরা বলি লিস্ট অফ সাবজেক্ট হেডিং। আন্ডারস্ট্যান্ড? জি ম্যাম, বুঝছি। আরো কোনো কনফিউশন আছে? ম্যাম না একটা ম্যাম। কোশ্চেন ছিল, হ্যাঁ ম্যাম বলো। ফর্ম অফ বিবলিওগ্রাফি বলতে কি বোঝায়? ফর্ম অফ বিবলিওগ্রাফি বলতে কি বোঝায়? কে বুঝতে পেরেছে এটা বলো তো আমাকে, ফর্ম অফ বিবলিওগ্রাফি বলতে কি বোঝায়? ম্যাম আমি বলি, বলো। ম্যাডাম ম্যাম এটা কোন ধরনের বিবলিওগ্রাফি হবে, এটা কে ইন্ডিকেট করে ফর্ম অফ বিবলিওগ্রাফি? হ্যাঁ বলো। ম্যাম ফর্ম অফ বিবলিওগ্রাফি, ম্যাম এটা হচ্ছে মানে একটা বইকে ম্যাম আমরা আমি যে বলবো। একজন বলছে, যে বলছে ওকে বলতে দাও আগে। ম্যাম একটা বিবলিওগ্রাফি করার সময় যখন আমরা যে ম্যাটেরিয়াল গুলো নিব, এটা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন আর্টিকেল থাকতে পারে, তারপর ম্যানুস্ক্রিপ্ট থাকতে পারে, জার্নালও থাকতে ওটা পারে, তো কিন্তু ফর্ম আমাদের অফ ম্যাটেরিয়াল, ওটা তো ফর্ম অফ ম্যাটেরিয়াল, ও বলেছে ফর্ম অফ বিবলিওগ্রাফি। ও ম্যাম সরি ম্যাম, বুঝতে পারি না কোশ্চেনটা। বলো ফর্ম অফ বিবলিওগ্রাফি কি হবে? ফাইনালি তুমি বিবলিওগ্রাফিটা কোন ফর্মে চাও? ম্যাম ওটা হচ্ছে বুক প্রিন্টেড ফর্মে হবে চাও? নাকি হ্যাঁ প্রিন্টেড অনলাইন হবে, অনলাইন নাকি হবে এটা তোমার নাকি ইলেকট্রনিক ফরম্যাটে হবে? তুমি হার্ড কপি না এটাকে, সফট কপি? হ্যাঁ সেটাই হচ্ছে এটার ফর্ম, ঠিক আছে? অনলাইন? তুমি এটা জি একটা ম্যাম ডেটাবেস তৈরি করতে পারো, ইলেকট্রনিক ডেটাবেস তৈরি করতে পারো, এবং সেটা কোনো সিডিতে তুমি পাবলিশ করতে পারো, বা অনলাইন কোনো কি বলবো যে ইন্টারনেটে কোনো ডেটাবেজে থাকতে পারে, ঠিক আছে? ওয়েবে সার্চেবল হতে পারে, বা এটা অফলাইন হলে কোনো সার্ভারে রেখে তুমি এটা সিডিতে প্রকাশ করতে পারো, এগুলো হচ্ছে ইলেকট্রনিক ভার্সন। আর এটা হচ্ছে তুমি প্রিন্ট করতে পারো, ঠিক আছে? আর সবসময় যে প্রিন্টেড হয় এরকম না, অনেক সময় টাইপ কম্পোজড হয়। এখন যেহেতু কম্পিউটার অনেক অ্যাভেলেবেল, এখন প্রিন্টেড কপিটাই বেশি হয়। অনেক সময় এটা পাবলিশ কপি হয়, অনেক সময় এটা প্রিন্টেড কপি হয়। এখন প্রিন্টিং এবং পাবলিশ এই দুটার মধ্যে পার্থক্য তোমরা নিশ্চয়ই জানো, জানো? ম্যাম আরেকবার যদি বলেন। প্রিন্টেড কপি আর পাবলিশ কপি। না ম্যাম জানি না। প্রিন্টেড মানে হচ্ছে তুমি এটা কম্পোজ করলে, করে তোমার কম্পিউটারে প্রিন্ট দিলে, প্রিন্ট হলো, ঠিক আছে? কিন্তু হ্যাঁ এটা যখন কোন একটা পাবলিশারকে দিবে, এই বিবলিওগ্রাফি সব দায় দায়িত্ব একটা পাবলিশার নিবে, এটাকে একটা নির্দিষ্ট ফরম্যাটে সে আনবে, সুন্দর করে এটার একটা বাইন্ডিং হবে, এবং এটা প্রকাশ হবে, এবং এটার সব ধরনের আপডেট বা এটা যে কোনো ধরনের মডিফিকেশনের জন্য পাবলিশার ফুলি দায়ী থাকবে, তখন সেটাকে আমরা বলি পাবলিশ কপি। যখন একজন অথর বই লিখে, তখন সে প্রথম যে কম্পোজ করে প্রিন্ট আউট করে, সেটা হচ্ছে তার ম্যানুস্ক্রিপ্ট, প্রিন্টেড ফর্ম, ঠিক আছে? বাট এটা সে একটা যখন পাবলিশারকে দেয়, তখন সে এই বইয়ের সব কিছুর দায় দায়িত্ব, সব কিছুর অধিকার সে কিন্তু এই পাবলিশারকে দিয়ে দেয়। পাবলিশার এটাকে একটা নির্দিষ্ট ছকে ফেলে তারপর এটাকে প্রকাশ করে বাইন্ডিং করে বাজারে আনে। অথর শুধু কপিরাইটটা চলে যায় আর কি। কপিরাইট অথরের কাছেই থাকে, কপিরাইট না। ধরো এটার ফার্দার মানে আরো নতুন কপি আনা, বা এটা কোনো ধরনের যদি কি বলে যে অর্নামেন্টেশন, ডেকোরেশন, বিভিন্ন দিক দেখা হচ্ছে পাবলিশারের দায়িত্ব। কিন্তু কপিরাইটটা অথরেরই থাকে। কপিরাইট মানে হচ্ছে সেই বইয়ের যদি কোনো ধরনের তথ্যগত আহ ইয়ে করতে হয়, পরিবর্তন করতে হয়, তারপরে যদি এখানে নতুন কিছু অ্যাডিশন করতে হয়, পুরাতন কিছু ডিলিশন করতে হয়, এই বিষয়গুলো হচ্ছে কপিরাইটের সাথে সংশ্লিষ্ট, এটা অথরের কাছে থাকে। কিন্তু পাবলিশারের কাছে থাকে যে বইয়ের অর্নামেন্টেশন, ডেকোরেশন, এর সেল, এর মানে বাজারে আনা, এই সব কিছুর দায়িত্বে থাকে হচ্ছে পাবলিশার। কারণ একটা ডকুমেন্টে তো অনেক কপি পাবলিশ করতে হয়, তারপর এগুলো বাজারজাত করতে হয়, বিভিন্ন কি বলবো বুক সেলার যারা আছে তাদের কাছে ডিস্ট্রিবিউট করতে হয়। এই কাজটা অথরের পক্ষে একা সম্ভব হয় না, বুঝতে পেরেছো?
হ্যালো, আচ্ছা ম্যাম, আমার একটা মানে বাহিরে যে আমাদের একটা মানে আমার একটা বই আছে, সেখানে হচ্ছে অনেক ধরনের কবিতা মানে কবির কবিতা লেখা আছে, তাহলে ওই বইটা কি বিপ্লবগ্রাফি হিসেবে ধরা যায়? কবিতা তো আর বিবলিওগ্রাফি না, এটা একটা কবিতা সংকলন। তুমি ধরো ওকে ম্যাম। রেফারেন্স লিস্ট এটা, তো ওখানে তো না, এটা তো কবিতার সংকলন, একটা অনেকগুলো কবিতার সমগ্র, ঠিক আছে? ম্যাম হ্যাঁ, এইটা তুমি ধরো তুমি একটা বিবলিওগ্রাফি যদি তৈরি করার চিন্তা করো, যে বাংলাদেশের সাহিত্যে যে গল্প সমগ্র আছে বা কবিতা সমগ্র আছে বিভিন্ন অথরের বা একজন অথরের, তার তুমি লিস্ট করতে পারো। যেমন শরৎচন্দ্রের গল্প সমগ্র আছে না, আছে উপন্যাস সমগ্র, এরকম আছে না বাজারে? জি ম্যাম, রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ। হ্যাঁ, গল্পগুচ্ছ। তারপর ম্যাম, কিন্তু সে বইয়ে মানে বিভিন্ন রাইটারের লেখা ছিল, মানে অনেক ধরনের রাইটারের বই মিলে মানে কবিতা মিলে একটা সংকলন। এটা তো কবিতা সমগ্র, যখন এরকম অনেক কবিতা সমগ্রের একটা লিস্ট হবে তখন সেটা হবে বিবলিওগ্রাফি, বুঝতে পেরেছো? হ্যালো, হ্যালো। জি ম্যাম, বুঝতে পারছি। এখানে কি লেখা আছে কোন কবি কোন সালে এই কবিতাটা লিখেছে? জি ম্যাম, লেখা আছে। আর কি কি লেখা আছে? ম্যাম, কোন সালে কোন মানে ও কোন সালে লেখা হয়েছে আর দি ওই কবিতাটা লেখা আছে, আর কিছু লেখা নাই। তাহলে বিবলিওগ্রাফি হতে হলে তো আরো অনেক ইনফরমেশন লাগবে। তুমি এটাতে এন্ট্রি সবকিছু নাই, মানে পাবলিশার, সবকিছু তারপর নাই তো। একটা বিবলিওগ্রাফি কবি কখন লিখেছে, এটা তার কোন বইয়ের অন্তর্ভুক্ত, ওই বইটা কে পাবলিশ করেছিল, কবে পাবলিশ হয়েছিল, এই বিষয়গুলো আছে। না ম্যাম। অবশ্য এখন একটা নতুন ট্রেন্ড বের হয়েছে যে অনেক কবি মিলে তাদের কবিতা দিয়ে বই পাবলিশ করে, এটা একটা ডকুমেন্ট, এটা একটা বিবলিওগ্রাফি না, বুঝতে পেরেছো? জি ম্যাম। এত ছোট কভারেজ দিয়ে তো বিবলিওগ্রাফি হয় না। বিবলিওগ্রাফি মানে হচ্ছে তুমি একটা ফিল্ডকে হেল্প করতে চাচ্ছ, তো সেই ফিল্ডে যত ডকুমেন্ট আছে সেগুলোর তথ্যগুলো এক জায়গায় জড়ো করতে চাচ্ছ, যাতে রিসার্চার বা হায়ার স্টাডিতে যারা সংশ্লিষ্ট তারা তাদের প্রয়োজনীয় তথ্যের মানে প্রয়োজনীয় ডকুমেন্টের ইনফরমেশন গুলো এক জায়গায় পায়, বুঝতে পেরেছো? একজন গবেষকের পক্ষে কি তাহলে ম্যাম লাইব্রেরি ঘুরে ডকুমেন্টের তথ্য সংগ্রহ করা সম্ভব? সম্ভব না। এই কারণে বিবলিওগ্রাফি তৈরি করা হয়, যে তার রিকোয়ার্ড যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট গুলোর তথ্যগুলো এক জায়গায় জড়ো করে একটা লিস্ট তৈরি করা হয়, যেটাকে আমরা বিবলিওগ্রাফি বলি। হ্যাঁ, বলো এখন। ম্যাম ম্যাম তাহলে বাংলা প্রথম পত্র বইটা যে আমরা পড়েছি ওখানে তো বিভিন্ন অথর সম্পর্কে বলা আছে এবং তাদের ইয়া সম্পর্কে বলা আছে, তাহলে ওইটা কি একটা বিবলিওগ্রাফি হবে? বিবলিওগ্রাফির স্কোপটা তো হতে লিমিটেড না। আপনার প্রথম পত্রে কয়টা, 20টা 25টা গল্প আর কবিতা আছে না? বিবলিওগ্রাফিতে বাংলা প্রথম পত্র তো গল্পটা লেখা আছে, তার সাথে একটা কবির পরিচিতি দেয়া আছে, জি ম্যাম। তাই না? তো সেটা জি, কি এবং ওইটা আসলে বিবলিওগ্রাফির মতো না তো, এটা আসলে এটা তো বিবলিওগ্রাফির মতো না। কারণ ধরো কাজী নজরুল ইসলাম বা শরৎচন্দ্র বা বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, তাদের একটা একটা গল্প বা কবিতা এখানে দেয়া আছে, তাই না? জি লেখক পরিচিতি দেয়া আছে, বাট এটা কিন্তু বিবলিওগ্রাফি না। কারণ হচ্ছে আমি যখন বাংলাদেশের সব সাহিত্যিকের যে গ্রন্থগুলো আছে, কবিতা গ্রন্থ বা গল্প গ্রন্থ, উপন্যাস যেগুলো আছে, সেগুলোর তথ্য আমি যখন এক জায়গায় লিস্ট করবো, বিবলিওগ্রাফিতে আসতে পারে যদি আমি আহ কি বলবো যে অ্যানালিটিক্যাল কোনো বিবলিওগ্রাফি করতে চাই, একজন অথরের বিভিন্ন কাজের ডেপথনেস নিয়ে আমি মানে কোন বিষয়টা রিফ্লেকশন বেশি এগুলো লিখতে চাই, বা কোন প্রেক্ষাপটে সে কবিতাটা লিখেছে এগুলো আনতে চাই, তাহলে হয়তো আমার একটা অ্যানালিটিক্যাল বিবলিওগ্রাফি হবে। বাট
বিবলিওগ্রাফি এত ছোট না তো, স্কোপ এত লিমিটেড না, হাজার হাজার বইয়ের তথ্য একসাথে করে তারপরে বিবলিওগ্রাফি প্রণয়ন করা হয়, বুঝতে পেরেছো? জি ম্যাম। হাজার হাজারে না, এটা লক্ষ লক্ষ বই হয়ে যায়। ম্যাম বলো। বিবলিওগ্রাফি কম্পাইল করার ক্ষেত্রে প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, দেন অ্যারেঞ্জমেন্ট একে সিরিয়ালি করতে হয়, মানে মেথডস অফ অ্যারেঞ্জমেন্ট এর মধ্যে পড়ে যাবে কম্পাইলেশন ক্ষেত্রে। তুমি যদি একটা বিবলিওগ্রাফি তৈরি করার কথা চিন্তা করো, শুধু বিবলিওগ্রাফি না, তুমি একটা বাড়ি করবে চিন্তা করছো, তা প্রথম কাজ কি? প্রথমেই তুমি সিমেন্ট কেনা শুরু করবে, ইট কেনা শুরু করবে? না ম্যাম, আগে তো প্লেস লাগবে। আগে প্রথমে তুমি সিদ্ধান্ত নিবে কোথায় বাড়ি করবে, বাড়ির জন্য কতটুকু জায়গা লাগবে, ততটুকু জায়গায় কি ধরনের বাড়ি করবে, যে বাড়ি তুমি করতে চাও, যে জায়গা তুমি নিয়েছো সেই জায়গায় ওই বাড়ি সাপোর্ট করে কিনা, এখন বাড়ির একটা ডিজাইন, তারপরে সেই ডিজাইন অনুযায়ী বাড়ি করতে কি পরিমাণ খরচ, এই বাড়ি করতে কাতে তুমি আসলে ডিপ্লয় করবে, মিস্ত্রি লাগবে, তারপর ইঞ্জিনিয়ার লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে, ঠিক আছে, এই সব করে তুমি প্ল্যান করলে, প্ল্যান করতেই তো তোমার 1 বছর 2 বছর 3 বছর, আমরা তো প্ল্যান করতে করতে বাড়ি আর অনেক সময় করা হয় না, তাই না? বুঝতে পেরেছো? জি ম্যাম। ম্যাম এটা কি তাহলে ম্যানেজমেন্ট সাইকেলকে ফলো করবে, প্ল্যানিং থেকে শুরু কন্ট্রোলিং এ গিয়ে শেষ? তুমি আরেক জায়গায় চলে গেলে তো আমি বলতে পারবো না, তুমি তো আরেক জায়গায় চলে গেলে। সবকিছুই আসলে ম্যানেজমেন্টের একটা পার্ট, তোমার পার্সোনাল লাইফ ম্যানেজমেন্ট, তোমার ওয়ার্ক ম্যানেজমেন্ট, ঠিক আছে, সবকিছুরই কি করতে হয়, প্ল্যানিং করতে হয়। এবং বলা হয় যে প্ল্যানিং যদি তুমি প্রপারলি কোনো কাজের প্ল্যানিং করো তাহলে তোমার কাজের হাফ ডান হয়ে যায়, এরপরে প্ল্যানিং অনুযায়ী তোমাকে কি করতে হবে, অগ্রসর হতে হবে। হ্যাঁ, তুমি সিদ্ধান্ত নিয়েছো 3 কাঠার বাড়ি করবে, তোমাকে ইঞ্জিনিয়ার এস্টিমেট দিয়েছে কি কি ম্যাটেরিয়াল কিনতে হবে, তারপরে তুমি ফেজ বাই ফেজ সেই ম্যাটেরিয়াল গুলো সংগ্রহ করছো, তারপরে তুমি মানে তোমার বাড়ি যারা তৈরি করবে সেই ধরনের ওয়ার্কার তুমি নিয়োগ করেছো, তারপরে তোমার বাড়ির কাজ তুমি শুরু করলে, এরপরে একটা দুটা করে ইট গাঁথতেছে, মানে একটা দুটা করে এন্ট্রি হচ্ছে, ঠিক আছে, এন্ট্রি হতে হতে ফাইনালি তোমার বাড়িটা রং টং করে তোমাকে পাবলিশ করে বিপ্লবগ্রাফিটা বোঝাই দিবে, তোমাকে বাড়িটা বোঝাই দিবে। তো প্ল্যানিং স্টেজে আসলে কিছু কাজ, যে প্ল্যানিং গুলো করতে হবে, কি কি বিষয়ে মাথায় রাখতে হবে প্ল্যানিং এর সময়, সেগুলো বলেছি কিছু বিষয়, ঠিক আছে, যে তুমি কি বিবলিওগ্রাফি তৈরি করবে, কাভার বিষয় কি হবে, সেই বিষয়ের একটা বিবলিওগ্রাফির একটা বিষয় সিলেক্ট করতে হবে, সেই বিষয় সিলেকশন কিভাবে করবে সেটা বলে দেওয়া আছে, তারপরে বিবলিওগ্রাফির স্কোপ কতখানি হবে, তারপরে প্ল্যানিং এ আরো কিছু বিষয় আছে কি কি করবে। প্ল্যানিং যখন হয়ে যায় তখন তুমি কাজে নামবে, মানে হচ্ছে ইমপ্লিমেন্টেশনে যাবে। ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কি কি আসবে, এটা অবশ্যই সিকোয়েন্সিয়ালি আসলেই ভালো, ঠিক আছে? যে প্রশ্ন করেছিলে তার প্রশ্নের আনসার জি পেয়েছো? ম্যাম। যদি তাহলে বিপ্লবভাবে কম্পাইলেশন করতে বলে তাহলে আমাদের মেথডস অফ অ্যারেঞ্জমেন্ট লিখতে হবে না? না, ডিটেল লিখতে হবে না। যদি মেথডস অফ অ্যারেঞ্জমেন্ট আসে তখন মেথডস অফ অ্যারেঞ্জমেন্টের জন্য আলাদা। আমি যদি বলি যে বিবলিওগ্রাফি তৈরি করার সময় এন্ট্রি বিন্যাসের জন্য কি কি মেথড ফলো করা হয় এবং কোন বিবলিওগ্রাফির জন্য কোন মেথড উপযুক্ত আলোচনা করো, তখন ওখানে ভিতরেই আনসারের ভিতরেই লিখে দেওয়া আছে যে ক্লাসিফাইড অ্যারেঞ্জমেন্ট কোন ধরনের বিবলিওগ্রাফির জন্য উপযুক্ত বা কোন ধরনের বিবলিওগ্রাফি এই ধরনের অ্যারেঞ্জমেন্ট ফলো করে, তারপরে টাইটেল বিবলিওগ্রাফি কোথায় উপযুক্ত, অথর বিবলিওগ্রাফি কোথায় উপযুক্ত উপযুক্ত এগুলো কিন্তু আমি আনসারের মধ্যে লিখে দিচ্ছি এবং তোমাদের যখন পড়িয়েছি তখনও বলে দিচ্ছি, ঠিক আছে? তো এটাতে ভয় পাওয়ার কিছু নেই যে এটা আল্লাহ এই তথ্য কোথা থেকে দিব, সবকিছু ভিতরেই দেয়া আছে। তুমি যদি পড়ো, তুমি যদি জানো তাহলে তুমি লিখতে পারবে, আর তুমি যদি না পড়ো তাহলে তুমি লিখতে পারবে না। আমি প্রশ্ন, তোমরা সবসময় যে প্রশ্ন করো যে ম্যাডাম প্রশ্ন কেমন হবে, এই কথা তো আমি আমার জীবনে আমার টিচারকে জিজ্ঞেস করি না, কারণ আমার সবসময় কনফিডেন্স ছিল আমি পড়ে আসবো, টিচার কি কোশ্চেন করবে যে আমি লিখতে পারবো না। বুঝতে পেরেছো? সবসময় নিজের উপরে কনফিডেন্স রাখবে যে টিচার এমন কি কোশ্চেন করবে যেটা আমি আনসার করতে পারবো না। টিচারের এত কি কাজ নাই বসে বসে যে খালি ক্রিটিক্যাল কোশ্চেন করবে, আমি সিম্পল কোশ্চেন করবো, কিন্তু তোমার বিষয় তুমি যদি না পারো তাহলে তুমি আনসার করতে পারবে না, ঠিক আছে? জি ম্যাম। এখন বলো আর কি ম্যাডাম একটা কোশ্চেন ছিল। ম্যাডাম অ্যানালিস্টিক বিবলিওগ্রাফি কি ক্রোনোলজিক্যাল বিবলিওগ্রাফির একটা পার্ট, কি এটা সম্পূর্ণ আলাদা ক্রোনোলজিক্যাল বিবলিওগ্রাফি থেকে? অ্যানালিটিক্যাল বিবলিওগ্রাফি তো হচ্ছে বিশ্লেষণাত্মক, তুমি যে বিবলিওগ্রাফিতে ইনফরমেশন প্রত্যেকটা ডকুমেন্টে ইনফরমেশন ইনক্লুড করবে
সেখানে সাধারণ ইনফরমেশনের পাশাপাশি তুমি কিছু বিস্তারিত ব্যাখ্যা দিবে প্রত্যেকটা ডকুমেন্টে, ঠিক আছে? আর ক্রনোলজিক্যাল বিবলিওগ্রাফি হচ্ছে তুমি যখন বিবলিওগ্রাফিতে এন্ট্রি গুলো দিবে তখন একটা আসলে সময় ভিত্তিক দিবে, যে ধরো যে বাংলাদেশের ইতিহাসের উপর ডকুমেন্ট গুলো তুমি বিবলিওগ্রাফি তৈরি করছো, তখন তুমি এই বিবলিওগ্রাফিটাকে কতগুলো সময়ে ভাগ করে নিলে, ঠিক আছে? যে মুক্তিযুদ্ধের পূর্বকালীন যে ডকুমেন্ট সেগুলোকে একটা জায়গায় লিস্ট করলে, মুক্তিযুদ্ধ থেকে 2000 সাল পর্যন্ত ডকুমেন্ট সেগুলোকে একটা জায়গায় লিস্ট করলে, 2000 থেকে 2020 পর্যন্ত ডকুমেন্ট সেগুলোকে একটা জায়গায় লিস্ট করলে, তখন সেটা হবে ক্রনোলজিক্যাল। আর সাধারণত ক্রনোলজিক্যাল হয় যে তোমার আসলে ডকুমেন্ট গুলো যে সময়টাকে রিফ্লেক্ট করে সেই সময় অনুযায়ী যখন তুমি বিবলিওগ্রাফিতে এন্ট্রি গুলাকে বিন্যাস করো তখন সেটাকে বলে ক্রনোলজিক্যাল। এটার সাথে তো আসলে আরেকটা কি বললে জানি, ওই যে অ্যানালিটিক্যাল, এটা তো কোনো মিল না। অ্যানালিটিক্যাল, অ্যানালিস্টিক, ও না সরি অ্যানালিস্টিক মানে হচ্ছে বছর ভিত্তিক, এটা হচ্ছে একটা হচ্ছে বছর ভিত্তিক, বছর যেমন ধরো একটা প্রকাশক সে 2021 সালে কি কি প্রকাশনা করেছে সেটা লিস্ট দিবে, তারপর 2022 সালে কি কি করেছে সেটা লিস্ট দিবে, এটা হচ্ছে অ্যানালিস্ট। আর ক্রনোলজিক্যাল হচ্ছে ডকুমেন্ট যে সময়কে রিফ্লেক্ট করে সেই সময় অনুযায়ী যখন আমরা ডকুমেন্টকে লিস্ট করি, যেমন আমি বাংলাদেশের ইতিহাসের কথা বললাম যে বাংলাদেশের ইতিহাস নিয়ে যখন মানুষ বই লিখে তখন এনশিয়েন্ট ইতিহাস লিখতে পারে, মডার্ন হিস্ট্রি লিখতে পারে, তারপরে মধ্যযুগীয় হিস্ট্রি লিখতে পারে, ঠিক আছে? এই যুগের সাথে তাল রেখে যখন তুমি বিন্যাসগুলো করবে তখন যেমন এনশিয়েন্ট যে হিস্ট্রি, তখন ওই পার্টে তুমি শুধু এনশিয়েন্ট হিস্ট্রির বইগুলো রাখবে, তারপরে মডার্ন হিস্ট্রি অফ বাংলাদেশ এখানে মডার্ন হিস্ট্রির বইগুলো রাখবে, তখন সেটা হবে ক্রনোলজিক্যাল। বুঝতে পেরেছি? হ্যালো? অ্যানালিস্টিক হচ্ছে অ্যানুয়াল মানে বছর ভিত্তিক, আর ক্রনোলজিক্যাল হচ্ছে সময়ানুক্রমিক। এই সময়টা কি ডকুমেন্ট যে সময়টাকে রিফ্লেক্ট করে সেই সময়। এগুলো সাধারণত হিস্ট্রি বই, জিওগ্রাফির বই বা কোনো মুভমেন্ট এইসবের বই হয়ে থাকে। এবং ধরো বাংলাদেশের ইতিহাসকে যদি তুমি এটা একটা এক্সাম্পল হিসেবে দিতে চাও যে বাংলাদেশের ইতিহাস, প্রাচীন ইতিহাস, মধ্যযুগীয় ইতিহাস, তারপরে মডার্ন হিস্ট্রির মধ্যে এসে যদি আবার বলো যে স্বাধীনতা পূর্বকালীন ইতিহাস, স্বাধীনতার উত্তরকালীন ইতিহাস, এরকম ভাবে তুমি বিবলিওগ্রাফিকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করে সেখানে এনশিয়েন্ট হিস্ট্রির বইগুলো এনশিয়েন্ট হিস্ট্রির পার্টে রেখে দিলে, মডার্ন হিস্ট্রির বইগুলো মডার্ন হিস্ট্রির পার্টে নিয়ে আসলে, যদি এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করো তখন সেটা হবে ক্রনোলজিক্যাল। বুঝতে পেরেছো? ম্যাডাম যদি একটা অথরের সারা জীবন যতগুলো বই লিখেছে সেগুলো কি তাহলে ক্রোনোলজিক্যালে যাবে, আর প্রতি বছর যে বইগুলো বের করেছে তার আমি কিন্তু অথরের কথা বলি নাই, অথরকে কেন টানতেছো? আমি বলছি এই ধরনের বিবলিওগ্রাফি কোথায় হয় সাধারণত, এই ধরনের অ্যারেঞ্জমেন্ট মানে কোনো রিলিজিয়াস ডেভেলপমেন্ট বা কোনো হিস্ট্রিক্যাল যে হিস্ট্রি বা কোনো মুভমেন্টের ক্ষেত্রে হয়, একজন অথরের ক্ষেত্রে তো এটা হবে না। একজন অথর তো এত কিছু বই লিখতে পারবে না, একজন অথরের লাইফ টাইম কত, 100 বছর। আর আমি ক্রনোলজিক্যাল কথা বলছি যে এটা মানে 500 বছর, 1000 বছরের সময়, ঠিক আছে? এই সময় ধরে যে বইগুলো তৈরি হয়েছে বা এই সময়গুলোকে যে যে বই রিফ্লেক্ট করে সেই বইগুলোকে তাদের সময় অনুযায়ী যদি আমি গ্রুপে গ্রুপে লিস্ট করি তখন সেটা হবে ক্রনোলজিক্যাল। এটা একজন অথরের বই তো ক্রনোলজিক্যাল হয় না। না ম্যাডাম, শীটের মধ্যে লেখা ছিল তো ইন কেস অফ অথর বিবলিওগ্রাফি দিস কাইন্ড অফ অ্যারেঞ্জমেন্ট ইজ মোস্ট সুইটেবল, সেজন্য জিজ্ঞাসা করলাম ম্যাডাম। কোনটা? অ্যানালিস্টিক না ম্যাডাম, ক্রোনোলজিক্যাল। অথর বিবলিওগ্রাফিকে এটা ক্রনোলজিক্যালি অথর বিবলিওগ্রাফি ম্যাডাম এই যে ক্রোনোলজিক্যাল অ্যারেঞ্জমেন্টের মধ্যে লেখা আছে এটা অথর বিবলিওগ্রাফি ক্রোনোলজিক্যালি বলেছে, বাট এটা আসলে এটাকে খুব বেশি রিফ্লেক্ট করে না। এখানে বলেছে যে অ্যাকর্ডিং টু পিরিয়ডস অন হুইচ বুকস আর রিটেন। এটা আসলে মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে থার্ড প্যারা। দেখো, বিবলিওগ্রাফি অন এ হিস্ট্রিক্যাল মুভমেন্ট অর পিরিয়ড অর ইভেন্ট
লাইকওয়াইজ ডিমান্ড ক্রনোলজিক্যাল অ্যারেঞ্জমেন্ট আমি যেটা বলেছি। সেকেন্ড প্যারাটাতে একটু আসলে ইন কেস অফ অ্যান অথর বিবলিওগ্রাফি, অথর আচ্ছা বিবলিওগ্রাফি শোনো, এটা এই অথর বিবলিওগ্রাফি মানে হচ্ছে অথর অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? অথরের নাম অনুযায়ী তুমি যদি অ্যারেঞ্জ করো, তখন ধরো এনশিয়েন্ট অথরদের গুলো এক জায়গায় রাখলে, এটা কিন্তু অথর বিবলিওগ্রাফি বলতে আমি অথর অ্যারেঞ্জমেন্ট, অথরের একজন অথরের লেখা না। বুঝতে পেরেছো? ধন্যবাদ ম্যাডাম, বুঝতে পেরেছি এবার। হ্যাঁ, এটা যদি অ্যারেঞ্জমেন্টটা অথরের নাম অনুযায়ী হয়, একজন অথর না, একটা রিজনের অথর বা একটা বিষয়ের যারা অথর আছেন তাদের যদি অ্যারেঞ্জমেন্ট হয়, সেক্ষেত্রে তাদের বিভিন্ন সময় তারা যে বিষয়কে যেভাবে উপস্থাপন করছেন সেই বিষয় সেই সময় অনুযায়ী এটার অ্যারেঞ্জমেন্ট। তবে এটার মূল রিফ্লেকশনটা হওয়া উচিত এরকম থার্ড প্যারাতে এসে দেখো, বিসাইডস এ বিবলিওগ্রাফি অন এ হিস্ট্রিক্যাল মুভমেন্ট, ঠিক আছে? জি ম্যাডাম, বুঝতে পেরেছি এবার। এই সব ক্ষেত্রে আসলে ক্রোনোলজিক্যাল অ্যারেঞ্জমেন্টটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। জি ম্যাডাম। হ্যালো ম্যাম। হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম, আমার আঙ্কেল ফোন দিছিল, উনি মেবি অসুস্থ, আমাকে একটু যাইতে বলছে, আমি কি লিভ নিতে পারি? হ্যাঁ লিভ। ম্যাম এমবিও অনেকক্ষণ ধরে ক্লাস। হ্যালো হ্যাঁ 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 ম্যাম, আমি কি লিভ নিব? লিভ নাও। রোল নাম্বার কত? ম্যাম থ্যাংক ইউ। 4630 ম্যাম। 4630 ঠিক আছে। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আমি আলাইকুম। অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি কিন্তু আমার পারপাস কিন্তু ফুলফিল হয়নি। আমি কিন্তু তোমাদের কাছ থেকে আসলে নিতে পারিনি। তোমাদের সবার প্রবলেম কি সলভ হয়েছে? জি ম্যাম। কারো কোনো প্রশ্ন আছে এই রিলেটেড? ম্যাম এই রিলেটেড নাই, কিন্তু অ্যাসাইনমেন্ট নিয়ে একটা প্রশ্ন ছিল। বলো, তাড়াতাড়ি বলো, কারণ ক্লাস করবো। ম্যাম আপনি তো টাইপস অফ বিবলিওগ্রাফি দিছেন, তো আমরা কি শুরুতে ওই বিবলিওগ্রাফি কাকে বলে বা অরিজিন লিখে তারপর টাইপস লিখবো, নাকি শুধু টাইপস দিয়েই শুরু করব? তোমার অ্যাসাইনমেন্টটা তুমি কিভাবে প্রেজেন্টেবল করবে, ইট ইজ আপন ইউ। ম্যাম ঠিক আছে? আমি একজনের কোশ্চেন আনসার করছি। ম্যাম একটা কথা বলি। আমি যাকে আনসার করছি তারটা শেষ করি। ও ম্যাম, সরি ম্যাম। হ্যাঁ, তো তুমি যে অ্যাসাইনমেন্ট তৈরি করবে সেটাকে কতটা প্রেজেন্টেবল হবে, কতটা ইনফরমেটিভ হবে, কতটা কমপ্লিট হবে, কতটা কম্প্রিহেন্সিভ হবে, এটা টোটালি ডিপেন্ডস আপন ইউ। ঠিক আছে? জি ম্যাম। এই বিষয়ে আমি আর কোনো কথা বলবো না। এটা যেটা Thank you, সিম্পল ma'am. ম্যাটার। ওকে, হ্যাঁ বলো, আরেকজনের কি কথা বলো। ম্যাম আমার লিখে একটু বড় ম্যাম, আমার 10 পেজে কাভার হইতেছে না ম্যাম, আমার 12 পেজ লাগছে ম্যাম, কোনো প্রবলেম হবে? নো প্রবলেম হবে না, কিন্তু তোমার ডেফিনেশন আমি যা দিচ্ছি হুবহু সবকিছু লিখতে হবে নট নেসেসারি। তুমি এটাকে আরো কনসাইজ করে প্রেজেন্ট করো। ম্যাম করছি অনেক ছোট ছোট করে, মানে মেইন কথাটা লিখছি, তারপর ম্যাম একটু লেখাটা একটু বড়, অনেক কষ্ট করে 12 পেজ হয়েছে ম্যাম। আচ্ছা, অসুবিধা নেই। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, আমি যেটা বলতে চাচ্ছি, আমি তোমাদের সবার প্রবলেম সলভ হলে আমি তো একটা টেস্ট নিতে হবে তোমাদের 5 মার্কসের। কে তোমাদের মাত্র 20-25 জনের হয়েছে, বাকিদেরটা নিতে হবে না? তো আমি একটা মানে 2 ঘন্টার একটা সেশন চালাবো। সেটা কবে? সেটা আজকেও হতে পারে বিকেলের দিকে, অথবা পরেও হতে পারে। বেশি সময় না নেওয়াই ভালো, কারণ তোমাদের ক্লাসটা বেশি লিঙ্গারিং হচ্ছে। এটা আমি শেষ করতে চাই। বলো তোমরা কবে করবে, আমি রোল কল করছি। 4602 আছো? নাই। 3 নাজিমউদ্দিন। ম্যাম 4601 আছি আমি। 01 দিয়েছি। হ্যাঁ 4 উসমান গনি। জি ম্যাম। 5 ইয়েস ম্যাম 5। বলো। ম্যাম 4601 কি কল করেছেন? করেছি, তুমি লিভ নাও। আচ্ছা ঠিক আছে ম্যাম, আসসালামু তাদের আলাইকুম। হয়ে যাবে, লিভ নাও। আর যে ভাবছো যে আমি তার রোল কল করতে যাচ্ছি, সে একটু কাইন্ডলি মাইক্রোফোন ওপেন করে তাড়াতাড়ি বলবে, ঠিক আছে? 6 সবার কোশ্চেন আছো? 6 7 8 8 জি ম্যাম 8।